পৃথিবীর ইতিহাসে এমন কিছু নদী আছে যাদের ধারে ধারে গড়ে উঠেছে সভ্যতা, রাজনীতি, ধর্ম, সাহিত্য আর রক্তাক্ত যুদ্ধ। তেমনি এক নদী ইউফ্রেটিস। হাজার হাজার বছর ধরে এই নদী ছিল মানুষের জীবনের একমাত্র পানির উৎস। কিন্তু আজ সেই নদী মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে এবং নিঃশব্দে। এই ভিডিওতে আমরা জানব এই নদীর উৎপত্তি কোথা থেকে, ইতিহাসের পাতায় এর গৌরবময় অবস্থান, ইরাকের ভৌগোলিক মানচিত্রে নদীর ভূমিকা এবং কেন এই নদী শুকিয়ে যাচ্ছে তার পেছনের রাজনৈতিক খেলা ও পরিবেশগত বিপর্যয়। ইউফ্রেটিস নদীর জন্ম তুরস্কের পূর্ব আনাতোলিয়া পাহাড়ে। তিনটি ছোট নদী কারাসুও, মারাতসুও ও মুরাত নদী মিলিত হয়ে এই ইউফ্রেটিসকে গঠন করে। তুরস্ক থেকে এটি প্রবাহিত হয় সিরিয়া পর্যন্ত এবং সিরিয়া থেকে ইরাক পর্যন্ত। মোট দৈর্ঘ্য প্রায় 2800 কিলোমিটার, যা একে পশ্চিম এশিয়ার দীর্ঘতম নদী হিসেবে পরিচিতি করে তোলে। ইউফ্রেটিস ও টাইগ্রিস এই দুই নদী মিলে গড়ে তোলে মেসোপটেমিয়া, অর্থাৎ নদী মাঝের দেশ, যার মানে দ্য ল্যান্ড বিটুইন দ্য রিভার। এখানেই ছিল সুমেরীয়, বাবেলীয় এবং আসিরীয় সভ্যতার জন্ম। ইরাকের মানচিত্রে ইউফ্রেটিস শুধু একটি নদী নয়, এটি দেশের জীবন রেখা। ইরাকের পশ্চিমাঞ্চল শুষ্ক ও মরুভূমিময়, আর পূর্বাঞ্চল উর্বর। এই পার্থক্যের মাঝখানে ইউফ্রেটিসের বিশাল সবুজ রেখা আঁকে। ইউফ্রেটিস ও টাইগ্রিস মিলে ইরাকের কৃষিকাজ, পানীয় জল, শিল্প, পশুপালন, এমনকি বিদ্যুৎ উৎপাদনের জন্যও অপরিহার্য। এই নদীর বদৌলতেই গড়ে উঠেছিল ব্যাবিলনের মতো মহানগরী, যার ধ্বংসাবশেষ আজও দর্শকদের বিস্মিত করে। ইতিহাসে মেসোপটেমিয়াকে বলা হয় ক্র্যাডল অফ সিভিলাইজেশন। সুমেরীয়রা এই নদীর ধারে বসেই লিখনের জন্ম দিয়েছিল, নাম কিউনিফর্ম লিপি। তারা তৈরি করেছিল সেচ ব্যবস্থা, ল, আইন মন্দির এবং প্রথম শহর রাষ্ট্র। ব্যাবিলীয় সভ্যতায় এই নদী ছিল ঈশ্বর প্রদত্ত। এমনকি বাইবেল, কোরআন ও তাওরাতের পাতায়ও এই নদীর উল্লেখ পাওয়া যায়। ইউফ্রেটিস মানেই শুধু পানি নয়, এটি ছিল এক সাংস্কৃতিক প্রবাহ যা ধর্ম, সাহিত্য, দর্শন, নগরায়ন সবকিছুকে একসাথে বয়ে নিয়ে যেত। কিন্তু আজ এই নদী চোখের সামনে শুকিয়ে যাচ্ছে। ইউফ্রেটিস এখন আর সেই প্রবাহমান নদী নয়, বরং অনেক জায়গায় কেবল কাদা আর ফাটল। এর কারণ কি? প্রথমত, তুরস্ক ইউফ্রেটিস নদীর উৎসস্থলে বেশ কয়েকটি বড় বাঁধ তৈরি করেছে। বিশেষ করে গ্যাপ প্রজেক্ট নামে পরিচিত একটি উন্নয়ন প্রকল্পে তুরস্ক প্রায় 22টি বাঁধ এবং 19টি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে। ফলে ইউফ্রেটিসের প্রভাব অনেকটাই কমে গেছে। দ্বিতীয়ত, সিরিয়ার গৃহযুদ্ধ এবং ইরাকের রাজনৈতিক অস্থিতিশীলতা নদী ব্যবস্থাপনাকে দুর্বল করেছে। প্রশাসনের অনিয়ম, দুর্নীতি এবং তদারকির অভাবে নদীর জলভূমি সেচ ব্যবস্থা এবং বাঁধগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তৃতীয়ত, জলবায়ু পরিবর্তন। বৃষ্টিপাত কমে যাওয়া, উষ্ণতা বেড়ে যাওয়া এবং দীর্ঘ খরার কারণে নদীর উৎস অঞ্চলেই জল তৈরি হচ্ছে না। এই নদী কেবল প্রাকৃতিক সম্পদ নয়, এটি একটি রাজনৈতিক অস্ত্র। তুরস্ক, সিরিয়া ও ইরাক এই তিনটি দেশের মধ্যে জল বন্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তুরস্ক মনে করে যেহেতু নদীর উৎস তাদের দেশে, তাই তারা নিয়ন্ত্রণের অধিকার রাখে। ইরাক ও সিরিয়া মনে করে নদী আন্তর্জাতিক জল সম্পদ, সবাইকে সমান সুবিধা দিতে হবে। এই দ্বন্দ্ব কখনো রাজনৈতিক চাপে, কখনো অর্থনৈতিক প্রতিরোধে, আবার কখনো সীমান্ত উত্তেজনায় রূপ নেয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইউফ্রেটিস নদী শুকিয়ে যাওয়ার কারণে হাজার হাজার কৃষক চাষাবাদ ছেড়ে শহরমুখী হচ্ছে। পানির অভাবে জলজ প্রাণী মারা যাচ্ছে, গ্রামের পর গ্রাম পরিণত হচ্ছে পরিত্যক্ত ধুলায় ঢাকা এক জনপদে। যেখানে একসময় নৌকা চলে যেত ধান ক্ষেতের পাশে, আজ সেখানে শুধু মরা গাছের ডাল আর স্থির ধারণা মাটি।
বিশেষজ্ঞরা মনে করেন 2025 সালের মধ্যেই ইউফ্রেটিস নদী পুরোপুরি শুকিয়ে যেতে পারে যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয়। ইউফ্রেটিসের ইতিহাস যতই গৌরবময় হোক না কেন, তার ভবিষ্যৎ এখন মানুষের হাতে। যদি আন্তর্জাতিক সমঝোতা, বাঁধ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জলবায়ু নীতিতে গুরুত্ব আর টেকসই কৃষিকাজ না আসে, তবে মেসোপটেমিয়ার সেই মহান সভ্যতার নদী হয়ে উঠবে শুধু এক ঐতিহাসিক গল্প, বইয়ের পাতায় আটকে থাকা স্মৃতি। ইউফ্রেটিস কেবল একটি নদী নয়, এটি এক জীবন্ত ইতিহাস। এটি আমাদের শেখায়, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে না পারলে প্রকৃতিকে নিয়ন্ত্রণ নয়, বরং শ্রদ্ধা করতে হয়।